আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছেন ভারতের রাজ্যসভা। বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। সেই সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষরও করেন তিনি। প্রচার প্রচারণার সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে পাড়া মহল্লায় ভোটারদের দৌড় করায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। ঢাকা ১৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি নিয়ে অসন্তোষও জানান। এদিকে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি লেকে লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, গ্যাস সংকট সমাধান সহ নানা প্রতিশ্রুতি দেন। ভদ্র মহিলা, তিনি একজন সাধারণ ভোটার, তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতেন আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে, এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। প্রার্থী হিসেবে আমি শুধু উচ্চারণ করতে পারি, জনগণ দেখছে এটা, কিন্তু কারা আচরণবিধি রক্ষা করছে আর কারা ভাঙতেছে তারা দেখছে। সুতরাং এই বিষয়গুলি জনগণ ব্যালটের মাধ্যমে রায় দেবে ইনশাআল্লাহ। কারা আইন শৃঙ্খলার প্রতি তোয়াক্কা করে নাই, কারা মেনেছে অনুগত থাকা মানে দুর্বলতা নয়। এতে আমাদের সাধারণ মানুষ বলে যে ভাই। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা ১১ আসনের মেরুল বাড্ডা নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিগত ১৬ বছর পরে আমরা যেহেতু এবার নির্বাচন হচ্ছে, আমরা প্রত্যাশা করি যে এবারে নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে এলাকার পরিবর্তনের সুযোগ আমরা পাব। দেশ সংস্কারের পাশাপাশি এই ঢাকা ১১ সংস্কার হবে। ঢাকা ১১-র যে নানামুখী সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। প্রচারণার খবর জানাতে ঢাকা ১৫ আসন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, প্রার্থীরা তো প্রায় সপ্তাহখানেক ধরে প্রচারণা চালাচ্ছেন। লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা, তারা কি বলছেন? ফারি, আমি এখন রয়েছি ইব্রাহিমপুরে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে জামাতের আমির গণসংযোগ করে ইব্রাহিমপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে এখন কিন্তু তিনি একটু আসলে বিশ্রাম নিচ্ছেন। এরপরে কিন্তু তিনি তার যে বাকি কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। এবং তিনি যখন গণসংযোগ করেছেন তখন কিন্তু অভিযোগ করেছেন যে তাদের যে জোটে ১১ দলীয় জোটের যে প্রার্থীদের উপর হামলা চালিয়ে পরিবেশ শঙ্কিত করার চেষ্টা করছে, এবং সেই জিনিস নিয়ে, নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি কিন্তু শঙ্কিত এমনটি প্রকাশ করেছেন। এবং এখানে রয়েছেন জামাত আমিরের মিডিয়া সেলের একজন, আমরা একটু শুনবো যে আর কোথায় কোথায় উনি আজকে গণসংযোগ করবেন। জি, আমাদের সম্মানিত আমিরে জামাতের আজকে ১১টায় কাফরুল হাই স্কুলে গণসংযোগে উনি অ্যাটেন্ড করেন। এরপরে ইব্রাহিমপুর বাজার কেন্দ্রীয় মসজিদে উনি নামাজ পড়েন জোহরের, এরপরে বিশ্রাম নিচ্ছেন। এর পরবর্তীতে বিকাল ৪টায় মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ আছে, ওইখান থেকে উনি বাদ মাগরিব মিরপুর ১৩ নম্বর হারমান হাই স্কুলে গণসংযোগ করবেন ওই এলাকায়। ওখান থেকে এশার নামাজ মিরপুর ১০ ফলপট্টি মসজিদে নামাজ পড়বেন, এবং ওখানে গণসংযোগ এবং পথসভা আছে।
ধন্যবাদ। শুনছিলেন যে তার আজকের যে কর্মসূচি সেগুলো, এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি যে কিন্তু ভোটারদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আমরা তিনি যে ঢাকা 15 আসনের পদপ্রার্থী, এখানে কিন্তু প্রায় 3.5 লক্ষের বেশি ভোটার রয়েছে। অনেকের মধ্যে অভিযোগ রাস্তাঘাট সহ মাদক সহ অনেক কিছু নির্মূলের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু অভিযোগ রয়েছে, এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে কিন্তু তিনি মাদক নির্মূল সহ যে যে অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু তিনি অসুবিধার কিন্তু সমাধান করবেন, এমনটি কিন্তু করছেন। এবং আমরা দেখেছি তিনি সকাল থেকে গণসংযোগ করছেন, এবং এখানে যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি দুপুর 2টার পরে আসলে গণসংযোগ শুরু করবেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে ইব্রাহিমপুর থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারা বিএনপিকে কালিমা লেপনের চেষ্টা করছে, বিএনপিকে অপদস্থ করাই তাদের কাজ, এমন অভিযোগ করেছেন ঢাকা 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, এর পেছনে বাংলাদেশকে মুছিয়ে দেওয়ার মতলব রয়েছে, নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। নিজের নির্বাচনী মিছিলের আগে এইসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচন আদায়ের জন্য মানুষ 17 বছর লড়াই করেছে, বিএনপির হাজার কর্মী অত্যাচারিত হয়েছে, এই সময় ভোটারদেরকে নানা প্রতিশ্রুতিও দেন তিনি। যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। দর্শক, রাজধানীর ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কি বলছেন ভোটাররা? ফারিয়া, আমরা কিন্তু এখন আছি নির্বাচনী একটি মিছিলে। ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি একটি মিছিল করছেন, তার কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে। এই মিছিলটি কিন্তু শুরু হয়েছিল মতিঝিল ব্রাদার্স যে ক্লাবটি রয়েছে সেখান থেকে মতিঝিলের অংশ ঘুরে মিছিলটি শেষ হবে বিএনপির পল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে। এখন আমরা অবস্থান করছি হাইকোর্ট প্রাঙ্গণে, এবং আমরা দেখেছি যে তার যে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ রয়েছে, তার কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করছে। এবং তার যে নির্বাচনের যে বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে, ভোট প্রার্থনা রয়েছে, সেগুলো তারা করছেন। এবং পাশাপাশি কিন্তু তারা যে বিভিন্ন ধরনের লিফলেট রয়েছে সেই লিফলেট বিতরণ করছে, বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে তারা ভোট প্রার্থনা করছেন। এবং এর আগে কিন্তু মির্জা আব্বাস তিনি কথা বলেছেন, সেখানে কিন্তু কড়া কয়েকটি বার্তা দিয়েছেন। তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে বলেছেন যে আসলে তারা চক্রান্ত করছে বিএনপিকে কালিমা লাগানোর জন্য। সকল নেতাকর্মী, তার দলের যত সমর্থক রয়েছে সবাইকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। কেউ যেন কোনো ধরনের ফাঁদে পা না দিয়ে তাদের বিভিন্ন ধরনের যে ফাঁদ পাতা হচ্ছে সেগুলোতে যেন পা না দেয়, সেজন্য আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখছি যে মিছিল কিন্তু বিশাল বড় একটি মিছিল নিয়ে তিনি যে নির্বাচনী শোডাউন, সে শোডাউন দিচ্ছেন। এবং বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতি তিনি তার যে ভোটার রয়েছে তাদেরকে দিচ্ছেন, এবং স্লোগানে কিন্তু সেগুলো তারা জানান দিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা 8 আসন থেকে সর্বশেষ। ফারিয়া। শাকিব, আপনাকে ধন্যবাদ। 22 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে খুশির আমেজ। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। জনসভার জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। রাজশাহীর জনসভা শেষে বিকেলে নওগাঁয় একটি সমাবেশ করে বগুড়ায় যাবেন তারেক রহমান। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশ জুড়ে জনসমাবেশ ও গণসংযোগ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মী আর প্রার্থীদের চাঙ্গা করতে এবার রাজশাহী সহ উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উৎসবের আমেজ বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সমাবেশ থেকে কি দিক নির্দেশনা আসে তারই অপেক্ষায় সবাই। বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ, উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে
তাদের প্রিয় নেতাকে রাজশাহীতে জনস্রোতে বরণ করার জন্য বিজয় উল্লাস করবো যে আমাদের নেতা আমাদের এই জন্মভূমিতে ফিরে আসছে। এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র নেতারা। তারেকের এ সফর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে বলে মনে করছেন নেতারা। রাজশাহীর 17 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ অনুষ্ঠিত। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবসময় বেশি ছিল, এটাকে ধারণ করে এবং ফ্যাসিজমের সময় যে সমস্ত অপকর্মগুলো হয়েছে, দুর্নীতি হয়েছে, যে খারাপ কাজ হয়েছে, সব কিছুকে আমরা মুছে ফেলতে চাই। রাজশাহী সমাবেশ শেষ করে বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, RTV। নির্বাচনী সমাবেশে অংশ নিতে শুক্রবার কুমিল্লা যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার এ সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী 30 জানুয়ারি সন্ধ্যা 6টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন এই সমাবেশে কুমিল্লা মহানগর সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেন। বলেন, জনগণ যে সরকার নির্বাচন করবে তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। বৈঠক প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে দেশটির সিনেটে পেশ করবে। রাষ্ট্রদূত পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি কষ্টসাধ্য ও জটিল উল্লেখ করেন বলেও জানান ইসি সচিব। কোনো খবর আমরা পেয়েছি কিনা মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। রাজনৈতিক দলগুলোর সম্মতিতে যে জুলাই সনদ তা বাস্তবায়নে জনগণ কি ভাবছে, আর তা জানতেই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। অথচ আগ্রহ থাকলেও এই সম্পর্কে ওয়াকিবহাল নন অনেক ভোটার। শুধু সরকারি প্রচারণায় নয়, সচেতনতা তৈরিতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অভিপ্রায় জানতে নেওয়া হবে গণভোট, আর তাই গত 25 নভেম্বর জারি হয় গণভোট অধ্যাদেশ। নির্বাচনী তফসিলে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের দিন গণভোটের তারিখ ঘোষণা করা হয়। গোলাপি রঙের কাগজে থাকছে হা না ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব জায়গায় যখন ব্যানার ফেস্টুনে প্রার্থীদের জমজমাট প্রচারণা, তখন সরকার ব্যস্ত গণভোটে হায় জয়যুক্ত করতে। তাহলে এই গণভোট সম্পর্কে সাধারণ খেটে খাওয়া মানুষ কতটা অবগত, কি ভাবছেন তারা? এমন প্রশ্ন ছিল সাধারণ ভোটারদের কাছে। গণভোট ঠিক আছে, এই বিষয়ে তো সঠিক বলতে পারলাম না। শুনছি নির্বাচন হবে, এটা জানি, গণভোটের তা জানি না। অনেক আগে তখন দেখতাম হা ভোটে দিলে প্রধানমন্ত্রী হতো, না ভোটে দিলে নাই হতো, কিন্তু এই জিনিসটা তো আমরা এখন বুঝিনি যে হা না ভোটটা কি। তবে এ সম্পর্কে যারা জানেন তারাও বলছেন ঘাটতি রয়েছে জনসচেতনতায়। গণভোট আমার মনে হচ্ছে এবার হবে, আর গণভোটটা জাতির প্রয়োজনে এবার প্রয়োজনও আছে। গণভোটের স্প্রেডিংটা খুব বেশি হয় নাই আর কি, মানে মানুষ গণভোটে হা দিবে না দিবে শুধু এটাই ডিসাইড করছে। হ্যাঁ ভোট, না ভোট, হ্যাঁ ভোট কিভাবে দিতে হবে এবং এই প্রসেসটা কি। ভোটের যে দুইটা সিস্টেম সেটা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে আপনার হা না ভোট, আর একটা হচ্ছে আপনার জাতীয় নির্বাচনের যে পর্যায়ে ভোটটা। নির্বাচনে অংশগ্রহণ করেন আর না করেন, কিন্তু গণভোটে অংশগ্রহণ করা সকলের প্রয়োজন মনে করি আমরা। বিশেষজ্ঞরা বলছেন প্রচারণার ঘাটতি মেটাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, ভূমিকা রাখতে হবে গণভোট প্রচারণায়। সরকারের পক্ষ থেকে সরকার একা প্রচারণা সৃষ্টি করে, একা মানুষকে সম্পৃক্ত করে খুব বেশি দূর
মানে এটাকে বিস্তৃত করাটা খুব কঠিন। রাজনৈতিক দলগুলোর যে সমাবেশ, তাদের যে বক্তব্য, বিবৃতিতে, গণভোটে তাদের নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসাবে গণভোটের পক্ষে তাদের যে বক্তব্য, সেই উপযুক্ত বা যথাযথ পরিস্থিতি আমরা দেখছি না। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কতটা জরুরি এবং কিভাবে হবে তা জনগণের কাছে পরিষ্কারে আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর মামলায় দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে 1 ফেব্রুয়ারি নির্ধারণ করে একই ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি হয়। আসামি পক্ষের শুনানি হবে 2 ফেব্রুয়ারি। এছাড়াও এই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের আরও একটি মামলার বিচারিক কার্যক্রম হয়। রাজধানীতে মাসে গড়ে 18 থেকে 19 জন খুনের ঘটনা ঘটছে। পুলিশ বলছে পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতা, মাদক সহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটছে। তবে রাজনৈতিক হত্যার সংখ্যা কম। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার পরিমাণ দিয়ে অপরাধকে সহনশীলভাবে দেখার সুযোগ নেই। এতে নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ দমন সম্ভব। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন AR বাদল। 7 জানুয়ারি রাজধানীর কাউরান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক নেতাকে গুলি করে হত্যা করা হয়। 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলোচিত হত্যাকাণ্ডগুলো বড়ভাবে সামনে এলেও অনেক হত্যাকাণ্ডই সেভাবে মিডিয়ায় আসে না। তবে ডিএমপির তথ্য অনুযায়ী প্রতি মাসে ঢাকাতে নানা ঘটনায় হত্যার শিকার হন প্রায় 20 জন। রাজধানীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু চিন্তা মাথায় নিলে যে খুন সংক্রান্ত অপরাধ যেগুলো দেখি, এটা গড়ে 18-19টার মতো আমরা গত 1 বছরে দেখতে পাই। পুলিশের নতুন করে প্রয়োজনের তুলনায় সংস্কার করতে না পারায় অপরাধীরা বেপরোয়া হচ্ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ। অনেক এলাকার অপরাধ পরিস্থিতি আছে, যে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা এটা নিয়ন্ত্রণও করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতেও পারছেন না, কারণ অপরাধীরা মনে করছে যে অপরাধ করলে পার পাওয়া যায়, অপরাধ করলে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। অনেক ক্ষেত্রে অপরাধ করলে ব্যবস্থা হলেও সেটা কোনো কোনো ক্ষেত্রে বিলম্বিত ব্যবস্থা। আবার অপরাধ করলে নানা ধরনের দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়, তখন অপরাধের তদন্ত বা ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গগুলো ভিন্ন খাতে প্রভাবিত হয়। এই প্রসঙ্গগুলোর কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে। জনসংখ্যার অনুপাতে অপরাধের এই মাত্রা উদ্বেগজনক না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলে জানায় পুলিশ। এটা যদি গত 1 দশকের অপরাধ সূচকগুলো চিন্তা করেন, এটা কিন্তু সংখ্যাটা খুব বেশি তা বলবো না। তো সব মিলে যে ঘটনাগুলো ঘটছে, খুন সংক্রান্ত অপরাধ 18 থেকে 19টা গড়ে, এটা খুব উদ্বেগজনক কিছু না, যদিও একটা ঘটনাও প্রত্যাশিত না। আমাদের প্রথাগত পুলিশিং রয়েছে, প্রতিরোধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধগুলো দমনের চেষ্টা করি। তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন দ্রুততম সময়ের ভিতরে আমরা অপরাধের আইনের আওতায় নিয়ে আসতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, অপরাধ করলে অনেক সময় দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়। পুলিশ সমন্বিতভাবে চেষ্টা করলে অপরাধ নির্মূল সম্ভব। জনসংখ্যা দিয়ে অপরাধকে জায়েজ করার কোনো সুযোগ নেই। এটা স্পষ্ট যে যথাযথ ব্যবস্থা মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পর্যায়ের পুলিশের এখনো যথেষ্ট দূরত্ব আছে। এই দূরত্বগুলো দূর করে সমন্বিতভাবে যদি তারা জোরালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তখনই অপরাধ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা যাবে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। AR বাদল, RTV, ঢাকা।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের 1 বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। সকালে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের বোর্ড সদস্যরা বলেন, 1 বছরে কার্ডিয়াক ICU পুনর্নির্মাণ, নতুন পরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতির সংযোজন সহ সেবার উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সে সেবা সামনে আরও জনবান্ধব হবে বলেও জানান তারা। এ সময় অনুষ্ঠানে পরিচালনা বোর্ডের সদস্য ও হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 6 যাত্রী। বুধবার সকালে বিমানটি মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতির উদ্দেশ্যে উড়ে আসছিল। স্থানীয় সময় সকাল 8:45 দিকে বারামতি বিমানবন্দরের কাছে জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় বুধবার সকাল 8:10 মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে উড্ডয়ন করে ছোট আকারের এই চার্টার বিমান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহন করা বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় 8:45 দিকে বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। বিধ্বস্তের পরই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দগ্ধ বিমানের অংশ, ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 6 আরোহীর কেউই বেঁচে নেই। অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন তার নিরাপত্তা কর্মী, একজন সহকারী এবং 2 জন পাইলট। সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, আগামী মাসের স্থানীয় সরকার নির্বাচনের আগে 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন অজিত পাওয়ার। মৃত্যুকালে স্ত্রী এবং 2 ছেলে রেখে গেছেন 66 বছর বয়সী এই রাজনীতিক। অজিত পাওয়ারকে জনগণের নেতা উল্লেখ করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, সকাল 8:45 দিকে লিয়ারজেট 45 মডেলের বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চেয়ার টাপে। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চেয়ার আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চেয়ার আড্ডায় নির্বাচনে এবারের পর্বে আমি শাহাদত জামান আছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে এর সমালোচনা এবং আলোচনা। এ নিয়ে নির্বাচনী আড্ডায় আমি উপস্থিত হয়েছি বগুড়া 5 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিগত সরকার যখন নির্বাচন হয়েছে, এটা দিনে ভোট রাখতে হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু পরিবেশে ভোট হয়, অবশ্যই আমরা সেন্টারে যা ভোট দেবো। আমরা এবার যোগ্য প্রার্থী বেছে নেব। আমরা আশা করব যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতাকে নিজের মনে করবেন না। যমুনা নদীর ভাঙ্গন রোধ, নদী শাসন ব্যবস্থা, পাশাপাশি ধুনট উপজেলার অন্যান্য যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো মৃতপ্রায়। এই নদীগুলো খনন করে আমরা যদি নদীগুলোকে প্রাণ দিতে পারি, তাহলে এলাকার উন্নয়নকে আমরা আগায় নিতে পারবো। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে, সেই প্রার্থীকেই আমি বেছে নিতে চাই। তাদের দ্বারাই জাতি এবং দেশ শান্তি থাকবে, দেশের রাস্তাঘাট, দেশের উন্নয়ন যারা করবে, এমন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব। বিগত নির্বাচনের সময় আমরা দেখছি যে ভোট হওয়ার আগেই মামলা হামলা দিয়ে বিদলকে মাঠছাড়া করা হয়েছে। এবার সে সমন্বয় পর্যন্ত তৈরি হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। যে ভোট কিনতে মানুষ সুষ্ঠুভাবে যাবে এবং ভোট দিতে পারবে।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।